গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন বাজতে যায় ওই 9:30 মতো। তো আমি একটু বাজারে গিয়েছিলাম, এখানে কিন্তু অল্প করে একটুখানি চিকেন কিমা নিয়ে এসেছি, এটা রাতের জন্য। আর এখানে কিন্তু সেই লোটে মাছ কিনেছিলাম, লোটে মাছটা বার করেছে। দেখুন না, কন্টেনারটা যে ফাটা সেটা খেয়াল করিনি, জল দিয়ে রেখে গেছিলাম, জলটা দেখছি সব পড়ে গেছে। ভাগ্যিস বেসিনের সামনে ছিল, নাহলে মাছের জলে পুরো ভর্তি হয়ে যেত। দুধ নিয়ে এসছি একটা, এখন আর প্যাকেট দুধ খুব একটা লাগে না, যেহেতু গুঁড়ো দুধ দিয়েই রান্নাবান্না হচ্ছে। আর এখানে কিন্তু মুদিখানা কিছু জিনিসপত্র নিয়ে চলে এসছি। কাঁচা ছোলাটা না ঘরে ভিজিয়ে রাখলে মুড়ি খেতে খুব সুবিধা হয়। মানে আমি আবার কি বলুন তো, ওই শুকনো মুড়ি চানাচুর দিয়ে তেল দিয়ে মেখে না আমি চিবিয়ে খেতে পারি না। তবে ছোলাটা থাকলে কি হয়, মুড়িটা একটু নরম নরম হয়ে যায়, তো অসুবিধা হয় না। তো সেই জন্য ওই ছোলা নিয়ে এসেছি, একটা চা পাতা, একটা মালকিস বিস্কুট, আর এখানে ময়দা নিয়ে এসেছি। আর এখানে এই যে রাত্রিরে ঘুগনি হবে তার জন্য কড়াই নিয়ে এসেছি। আর দুটো কমফর্ট এনেছি, অল্প করে একটু গোটা জিরে এনেছি। মশলাপাতি দেখছি যা মানে থাকছে না, সব দেখছি সব ওই হয়ে যাচ্ছে পুরো একদম, সেই কি বলবো, ছাতকুড়া মতো হয়ে যাচ্ছে। মানে সেই সাদা সাদা হয়ে না, কি বলে ওটাকে আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না। তো আগের জিরেগুলো দেখছি পুরো একদম সাদা হয়ে পুরো দলা পাকিয়ে গেছে। তো ওই জন্য একটু ভালো জিরে নিয়ে আসলাম। এখানে কিন্তু আমি ছোলা আর এখানে ঘুগনির কড়াইটা আগে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে একটা আম নিয়ে এসেছি। তিশান আবার আমের চাটনি খেতে ভীষণ ভালোবাসে। এখন তো আম জানেন আমাদের এখানে 150 টাকা করে। এই একটা আম নিয়েছে 17 টাকা। বলুন তো চাটনি খাবার কি মানে হয়? মানে কোনো মানেই হয় না, মানে আবার হবে কি, হয়ই না। তো এখানে যেগুলো ভেজাবার সেগুলো আগে ভিজিয়ে নিলাম। চালটা ভিজিয়ে রেখেছি, রান্নাবান্না বলতে আজকে লোটে মাছ করব। আর এখানে কিন্তু আমার জন্য আমি চা বসিয়েছি। তন্ময়কে যখন চা করে দিয়েছি তখন কিন্তু একটুখানি খেয়েছি, কিন্তু কি বলুন তো, সকালবেলা না বাজারটা না করে নিয়ে এলে রান্নাবান্না তাড়াতাড়ি হয় না। আর গতকালকে তো আমি জিনিসপত্রগুলো এদিক ওদিক করেছি, সেরকমভাবেই পড়ে আছে। আর এখানে রান্নাঘরের অবস্থাও এরকম হয়ে আছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে কিন্তু মুসুর ডাল বসিয়েছি। আজকে ভাবছি আমড়া দিয়ে মুসুর ডাল করব, কারণ গতকালকে না পরশু দিনকে একটু আমড়া নিয়ে এসেছিলাম। তো এখানে লোটে মাছটা মোটামুটি ভালোই ডিপফ্রস হয়ে গেছে। আর দেখুন না, পরশু দিনকে ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে করব বলে মানে কেটেছিলাম, তারপর তো কারেন্টটা চলে গেল। তো আমার তো সেই বললাম না যে পাম্প খারাপ হয়ে গেছিলো, আমার তো কারেন্ট আসেনি, এলো সেই দুপুরের পরে। তো মিক্সি চালাতে পারিনি, সেই কারণে ডাঁটা আলুটা ভাবছি আজকে করে নেবো। এখানে ভাত ফুটছে, ওদিকে কিন্তু আমি ওই আমড়া দিয়ে টক ডাল বসিয়ে দিয়েছি। আর এই দিকে কিন্তু আমি কিন্তু ভোলা মাছ না, ওই লোটে মাছটা করব, সেই কারণে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব ভালো করে কষিয়ে নিয়ে এইবারে মাছটা দিয়ে দেবো। অনেকজনকে দেখেছি ওই লোটে মাছ না মাংসর মতো করে রান্না করে, যেমন ওই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু মাখিয়ে নিয়ে একেবারে ওই কড়াতে বসিয়ে দেয়। কিন্তু এতে কি হয় বলুন তো, মাছগুলো না পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমারও মাছ গুঁড়ো হয়ে যায়, কিন্তু একটুখানি মাছ না থাকলে দেখবেন খেতে আবার ভালো লাগে না, কাঁটাগুলো পুরো মিশে যায় একদম। তো সেই জন্য আমি কি করি, আগে মশলাটা কষিয়ে নিই, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা যাতে না ছাড়ে। তো এই যে মশলা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, এইবারে লটিয়া মাছ দেবো। আর অনেকে আবার এই মাছ দেখে একটু ঘেন্না করবেন, কারণ লোটে মাছের নাম শুনলে অনেকে ভাবে বাবা এগুলো কে খায়। তবে একবার যদি রান্না করে ঠিকঠাকভাবে দেওয়া যায় না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আগে তো তন্ময় খেতই না, এখন এমন করে রান্না করি না, ওই বোধহয় 1-1.5 বাটি খেয়ে নেয়। তো চলুন, আজকে লোটে মাছের ঝাল আর আমড়া দিয়ে ডাল করছি। আর একটা ওই যে তরকারি, আর বলবেন না, আমি ডাঁটা আলুটা তো বসিয়ে দিয়েছি, সর্ষেটা পেস্ট করতে যাবো, দেখছি সর্ষে নেই। কিষানকে আবার বললাম, বাবু একটু সর্ষে এনে দে, ও সর্ষেটা আনতে যাবে। দাঁড়ান, এখন সর্ষে আনতে বললে মানে হাওড়া বললে হুগলি শুনবে, এরকম একটা অবস্থা। তো যতক্ষণ হাওড়া থেকে হুগলি যেতে সময় লাগে, ততটা সময় টিশানেরও লাগবে। এখন একটা কাজ বললে করতে চায় না, মানে আধা ঘন্টা পরে করবে ওই কাজটা। ওই বড় হয়ে গেছে না, বুঝতেই পাচ্ছেন তো, ছোট ছিল তো তখন মানে খুব ভালো লাগতো নতুন নতুন। আর আমি কিন্তু লোটে মাছে কিন্তু আমি দিই আলু ভাজা না, আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম, এইবারে লাস্টে দিয়ে দিলাম। তবে একদম লাস্টে দেবেন, না হলে না আলুগুলো আবার মিশে গেলে একদম বিচ্ছিরি লাগবে, যাতে আলুগুলো একদম গোটা গোটা থাকে আর কি। আর এখানে উচ্ছে আলু ভাজা করব আজকে, টুকটুক করে অনেক রান্না হয়ে যাচ্ছে, দেখছেন তো। এখানে লোটে মাছের ঝাল, ওখানে ডাল হচ্ছে, উচ্ছে আলু ভাজা, একটা তরকারি, বাবা। আর আমটা এখন আর করব না, কারণ এতগুলো রান্না করা সম্ভব নয়। আর জিনিসপত্রগুলো এদিক ওদিক করেছি, কিন্তু গোছানো কিন্তু কিছু হয়নি। আর দেখুন না, হঠাৎ করে তিশানকে পাঠিয়েছিলাম মায়ের বাড়িতে, ওর এই কটা ঘুড়ি ছিল, দাদার ছেলেকে দিয়ে আসলো।
তো আমার মামার মেয়ে এসছে। তো মামার মেয়ে বলছে কিরে একবার আয় না, দেখা করে যাবি। আমি বললাম দেখ এখন তো রান্না করছি, তন্ময় খেতে আসবে, কি করে আমি যাব। আর ও না লোটে মাছ খেতে খুব ভালোবাসে। ওকে বললাম কিরে লোটে মাছ খাবি, বলছে করেছিস নাকি। আমি বলছি হ্যাঁ। তো ওকে বললাম যে তাহলে তুই একটু বস। ওর আবার এখানে মেয়ে স্কুলে এখানে দিতে আসে। ভাবুন চেঙ্গাইল থেকে রামতলায় আসে স্কুলে, ওই ইংলিশ মিডিয়ামে মারিয়াস ডেতে পড়ে। ও প্রতিদিন যাতায়াত করে, প্রায় 2-2.5 বছর হয়ে গেল ওর মেয়ে এখানে পড়ছে এই স্কুলটাতে। তাই ভাবি কতটা ধৈর্য। দেখুন আমরা এখান থেকে আধা ঘন্টা রাস্তা যেতে গেলে আমাদের ভালো লাগে না, মনে হয় কি বাবা এতটা রাস্তা এই ঝড় জলের মধ্যে এত দূরে স্কুলে দিতে আসে। আমি তাই বলি যে তোকে স্যালুট বাবা। কি বলুন তো মানে সবসময় কি মানে ও আমাকে একটা কথা সবসময় বলতো যে যাই হয়ে যাক সবসময় জানবি আমি পারবো। আমার এই তন্ময়ের সাথে ঘটনাটা ও তো জানে। আসপান্না এসেছিলো, বসে সব গল্প করছিলাম দু বোনেতে। আর আগে না মামার বাড়ি গেলে না ওকে আমি সব কথা বলতাম, মানে আমরা দুজনে দু বোন, তো মানে ও দিদি ছিল আমি বোন ছিলাম, জুটি ছিলাম একটা। তো এখনও তাই সবসময় বলে যে যাই হয়ে যাক জানবি ও তোকে পৃথিবীতে যে পাঠিয়েছে সেই তোর ঠিক ব্যবস্থা করে দেবে। তো এখন কিন্তু বাজতে যায় কটা বলুন তো, প্রায় বিকেল 4টে হবে, 4টে 4:30 হবে। এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঘরদোরগুলো সব ঝাঁট দিয়ে ভালো করে মুছেছি। আর দেখুন একবার জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম, কদিন ধরে যে কি বৃষ্টি শুরু হয়েছে কি বলবো বলুন তো। 4:30 বাজে, অনেক বাসন ছিল সব মাজলাম। ওকে ওই একটু লোটে মাছ, একটু উচ্ছে আলু ভাজা, ডাল, শুধু মাছটা কি দেওয়া যায় বলুন না। তিশানকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর ওর মেয়ের যেহেতু 4টের দিক করে ছুটি হয়, ও ওই খাওয়া দাওয়া করে চলে গেছে। এই সামনে স্কুল, ও খুব একটা আসে না। ওই ঠাকুমা মরে গেছিলো তখন এসছিল। আর এই এখন এই মায়ের সাথে দেখা করতে এসছে যে কী গো মা পিসি কী করছো, তখনই বলছিল যে সুপ্রিয়া একদিন আয় না, এখানে দুজনে মিলে একদিন খাওয়া দাওয়া করবো, তুইও থাকবি আমিও থাকবো, বিকেলে তুইও চলে যাবি আমিও চলে যাব। তো দেখি একদিন সময় করে যেতে হবে। ও বলেছে যেদিনকে আসবি আমাকে একটু ফোন করবি। তা আমি বললাম ঠিক আছে। আর দেখুন অনেক দিন পর আমার মা এসছে বিকেলবেলা, এখন বাজতে যায় প্রায় 5:30টার মতো। তো মা এসছে, তিশান তো এক ঘুম দিয়ে দিল। তো মাকে বলেছিলাম আসার পথে দেখবে চপের দোকানটা খোলা আছে কিনা। তো মা বললো বন্ধ। আসলে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, চারদিকে জলে ভর্তি হয়ে গেছে একদম। তো লাস্টে চপের দোকানটা বন্ধ বলে তো লাস্টে বললাম দাঁড়াও তাহলে একটু পেঁয়াজ কাটি, একটু পেঁয়াজি করি। এই যে মাই এখানে দাঁড়িয়ে পেঁয়াজিগুলো ভেজে দিচ্ছে। আর আমি না ভাবছি আজকে রাতে রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নেবো, কারণ ওই রাত্রির অবধি না রান্না করতে আর ভালো লাগে না। ঘুগনির কড়াই তো ভিজিয়েই দিয়েছি, মাংসর কিমাটাও নিয়ে চলে এসেছি। আর আমি না একটা দোকানের কাজ আবার খুঁজছি, সবাইকে বলে রেখেছি জানেন, যদি পেয়ে যাই তো আমি ঢুকে যাব। কারণ 2-3 মাস 4 মাস প্রায় আমি কাজটা করে এসেছি, তো ঘরে এখন না আর বেশিক্ষণ একা থাকতে ভালো লাগে না। আর এমনিও দেখবেন শান্ত মাথা শয়তানের বাসা, কথাতেই আছে। যতক্ষণ চুপচাপ থাকবেন ওই মাথার মধ্যে হাবি জাবি ঘুরবে। আর যাদের স্বামী নিয়ে সুখ আছে তাদের কথা আলাদা, আর যাদের স্বামী নিয়ে প্রবলেম আছে তারা তো ভুগবেই। তো ওখানে মা কিন্তু পেঁয়াজি চা খেয়ে খানিকক্ষণ গল্প করে মা ওই 6:30টার দিক করে চলে গেছে। আর আমি এখানে চলে এসেছি কিন্তু রান্নাবান্না করতে। এখানে কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এখানে আমি ঘুগনির কড়াইটা ঢেলে দেবো। আর কড়াইটার মধ্যে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে একেবারে সিটি মেরে নিয়েছি। মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কড়াইটা যেহেতু সিদ্ধ তো সেই জন্য একদম লাস্টে দেবো, মানে মাংসটা সিদ্ধ হলে তারপরেই দেবো, না হলে না গলে যাবে একদম। তো এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে কড়াইটা ঢেলে দিলাম। খুব বেশি জল না দেবো না, ফ্রিজে দেখি ধনেপাতা আছে, অল্প করে একটু ধনেপাতা দেবো। আর এখানে অল্প করে একটুখানি আমি টমেটো সস দিয়েছি জানেন, তাহলে কি হবে ওই মানে নুনটা আর মিষ্টিটা বেশ সুন্দর ব্যালেন্স হবে। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকালবেলা। সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা, শনিবার সকালবেলা। আর দেখুন পুরো মানে অন্ধকার গুটগুট করছে, মানে 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, জামা কাপড়ের অবস্থা ভীষণ খারাপ, বৃষ্টিতে পুরো নাজেহাল অবস্থা, মানে এত অস্বস্তি বোধ হচ্ছে। আর আমাকে গতকালকে একটা বন্ধু ফোন করেছিল, না গতকাল এক বন্ধু কমেন্ট করেছিল যে তুমি জানলা থেকে জানলায় দড়ি বাঁধো। আমার না জানলায় দড়ি বাঁধার মতো পজিশন নেই, পাশাপাশি
জানলা দুখানা, দড়িটা বাঁধবো কী করে বলুন তো? এ মাথা থেকে ও মাথা হলে একটা দড়ি টাঙালাম, সেটা ঠিক আছে, কিন্তু জানলাগুলো তো পাশাপাশি, সেই জন্য দড়ি টাঙানো যাবে না। তো ডিল করে পেরেক পুঁতে তবে আমাকে দড়ি টাঙাতে হবে। আর এই দেখুন ভিজে জামা কাপড়গুলোকে এইখানে রেখে দিয়েছি, বিছানাটা গোছালাম, ঘরটরগুলো একটুখানি পরিষ্কার করলাম। দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে মা গো! আর এখানে কত 2-3 দিনের জামা কাপড় আছে জানেন। আর আরও মানে বাসি যেগুলো বাসি প্রতিদিনের হচ্ছে সেগুলো তো কাচ্ছি না, সেগুলোকে সব কিছু না ওই রেখে দিচ্ছি বালতির মধ্যে। ভিজিয়ে তো লাভ নেই, জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে যাবে। আর আজকে বৃষ্টি দেখে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। একবার তো খিচুড়ি করবো বলে সব কিছু নিয়ে এসেছিলাম, সেই শরীরটা খারাপ হলো, মায়ের বাড়িতে চলে গেলাম। তো আজকে এই যে এখানে পটল কুমড়ো দিয়ে একটু খিচুড়ি করছি, আর তার সাথে কাঁকরোল ভাজা, আর হচ্ছে কয়েকটা না পাকা পটল ছিল। পাকা পটল দেখবেন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর জিনিসপত্রগুলো এখানেই দেখুন এরমভাবেই এখন আছে। মাইক্রোওভেনটা না এইখানেই আমার মনে হয় দেখতে বেশি ভালো লাগছে। শ্যামদা আজকে আসবে বলেছে মাইক্রোওভেনের বোর্ড লাগাতে, আর শ্যামদাকেই বলেছি তুমি টিভিটা লাগিয়ে দাও, কিন্তু যা বৃষ্টি হচ্ছে কি করে আসবে কি জানি। আর দেখুন না জিনিসপত্রগুলো সব নিচে নামিয়েছিলাম, কিন্তু কি ঘটেছে বলুন তো, মানে আমি ভেবেছিলাম যে এই যে কাঠের ওয়ার্ড্রপটা আছে, ভেবেছিলাম ফ্রিজটা এই সাইডে রাখবো, মানে জলের ড্রামটার কাছে, আর ওয়ার্ড্রপটাকে মাঝখানে করে দেবো, কারণ ফ্রিজের তো পিছনে জল তো আমি তুলতে পারবো না। না হলে যখনই ফ্রিজে ডিফ্রস্ট করবো না, ওই জলটা পিছন থেকে যে জলটা ন্যাকড়া করে আমাকে ফেলতে হয়, তখন আমাকে এই ওয়ার্ড্রপটা সরাতে হবে। কিন্তু দেখলাম ফ্রিজটা বাথরুমের সামনেটা নিয়ে আসলে না জায়গাটা পুরো জুড়ে যাচ্ছে, একদম বিচ্ছিরি লাগছে। আর তার উপরে মানে দরজার সামনে অত বড় ফ্রিজটা রাখলে হবে না, ওই মাঝখানটাতেই আবার ফ্রিজটা করে দিচ্ছি। আর কি হয়েছে বলুন তো, মানে অসুবিধা হয়ে গেছে কি, ওই মানে অত বড় ওয়ার্ড্রপটা সরিয়ে ফ্রিজের জলটা আমাকে পরিষ্কার করতে হবে। ফ্রিজের জলটা তো পিছনে সেই ডিফ্রস্ট করলে জমে না, দেখবেন ন্যাকড়া করে তুলে তুলে ফেলতে হয়। এই দেখুন দেখছেন তো, এই যে এরকমভাবে জিনিসগুলোকে এখন আমি রেখেছি। কিন্তু এই ওয়ার্ড্রপটা এই দেখুন, এই ওয়ার্ড্রপটা এখানে নিয়ে আসতে গিয়ে দেখুন এই পায়াটা পুরো ভেঙে গেছে। কি করেছি বলুন তো, ওয়ার্ড্রপের ভিতরে কোনো জিনিস বার করিনি, ওটাকে ধরে টানছিলাম, মচ করে ভেঙে গেছে একদম। তো ওখানে জিনিসগুলো রেখেছি, কিন্তু মনে হচ্ছে সরাতে হবে, কারণ মাইক্রোওভেনটা আবার এখানে রাখলে হবে না। আমি এতক্ষণ ধরে জানেন এই ফ্রিজ আর মাইক্রোওভেন এটাকে কতবার যে এদিক ওদিক করে একটু দেখলাম, কিন্তু দেখছি এখানে রাখলে হবে না। মাইক্রোওভেনের টেবিলটা না পুরো নড়বড়ে একদম, মানে কোনো সাপোর্ট নেই, দুদিকে ধূপ করে পড়ে যেতে পারে। তো যাই হোক, এখন বাজে যায় কিন্তু রাত্রির না সন্ধ্যে 7টা। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরে তো রান্না কী করেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, খিচুড়ি, আর তার সাথে ডিম ভাজা আর আলু ভাজা, অনেক কিছু হয়েছে। তো আজকে রাত্রিরে হঠাৎ করে তন্ময় ফোন করে বলছে যে একটুখানি মাটন কিমা নিয়ে আসো। আমি বললাম সে কি গো, এই তো গতকালকেই তো চিকেন কিমা খাওয়া হলো। বলছে না চিকেন কিমার ভালো লাগছে না, অনেক দিন ওই মটন কিমা খাওয়া হয়নি, মাটন কিমা একটু করো আর তার সাথে পরোটা করো। তো তিশান দেখুন কত সুন্দর বাজার করে এনেছে, দেখুন এমনকি খাসির মাংসটাও কিন্তু ওই কিনে নিয়ে এসেছে। এখানে কাঁচা লঙ্কা, গাজর, একটা ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, তারপরে ময়দা, আদা, সব কিছু ওকে একটা কাগজে এগুলো সব লিখে দিয়েছিলাম। আর খাসির মাংসটা কত টাকা নিতে হবে কিমাটা বলে দিয়েছে। আর আমি তো খাসির মাংস খাই না, তো সেই জন্য ওদের দুজনের মতোই হবে। পেঁয়াজও ছিল না, পেঁয়াজও নিয়ে চলে এসছে। খুব সুন্দর বাজার করতে শিখে গেছে জানেন তো। কি বলুন তো, পারবো না বলে কোনো কিছু হয় না। একটা মানুষকে, একটা বাচ্চাকে যদি আপনি মানে যেটা শেখাবেন সেটাই কিন্তু সে শিখবে। তো হ্যাঁ, হয়তো প্রথম প্রথম একটু ভুল টুল হবে, একটু বেশি কম হবে, তিশানেরও আগে হতো, তবে এখনও বাজার করতে করতে না সুন্দর শিখে গেছে বাজার করাটা। এইবার দেখি দাঁড়ান, এবার মাটন কিমাটা কেমন নিয়ে এসছে দেখি, হাড় দিয়েছে কিনা। এই দেখুন দেখছেন কত সুন্দর কিমাটা এনেছে। আর একটু চর্বি আনতে বলেছিলাম, বলছে মা এই চর্বিটার জন্য 10 টাকা বেশি নিয়েছে। আমি বলছি ঠিক আছে, ওটা তো নেবেই, খাসির মাংসের যা দাম আমাদের এখানে প্রায় 850 টাকা করে। তো এই যে কিমাটা একটুও হাড় দেয়নি, সুন্দর দিয়েছে। অনেক দোকানদার কি করে বলুন তো, বাচ্চা থেকে না ঠকিয়ে দেয়। যেমন আগের বারে মুরগির মাংসটার মধ্যে হাড়গুলোকে পুরো কুচিয়ে দিয়েছে জানেন, মানে এত হাড়ে তো ওজন বেশি, ওই রকম করেছে বাচ্চা দেখে। তো তিশানকে ওই বলে দিই, যখনই পাল্লায় তুলবে তখনই বলবি না না হাড় নামিয়ে দিন, হাড় নেবো না, আমাকে শুধু কিমা দিন। তো চলুন, এখানে রান্নাবান্নার আজকে অনেক ঝামেলা আছে। তন্ময়ের আর আমার জন্য 2 কাপ চা করে নিয়েছি, চাটা বসে শান্তিতে খাবো। আর ব্লিঙ্কিট থেকে তন্ময় মনে হচ্ছে একটা আইসক্রিম অর্ডার দিয়েছে। কি বলুন তো, ও না মানে এক্সট্রা যা ডিউটি করে, মানে ওর তো মাইনে সিস্টেমে মানে ডিউটিটা,
তারপর মানে 6টার পর যদি ও ডিউটি করে সেটা ওভার টাইম হয়ে যায়, ঘন্টা হিসাবে পয়সা পায়। ওই কিছু মানে কয়েকদিন এরকম হয়, তখন ওই টাকাগুলোতে ও কী করে বলে কি এটা খাবো ওটা খাবো, খাওয়ার পিছনেই উড়িয়ে দেয়। ওকে আমি অনেকবার বলি যে এই টাকাগুলো জমালে তো হয়, বলে কি সারা জীবন কি পয়সা জমিয়েই যাব। মাইনেটা কিছু করে না, কিন্তু এই যে ওভার টাইমের ডিউটিগুলো হয়, ধরুন 6টার পর থেকে 7টা 8টা অবধি ডিউটি করলো, 2 ঘন্টা হিসাবে যে পয়সা হয় সেটা ওকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তো ওইটা ওই যে হাতে আর রাখে না, এইসব করে উড়িয়ে দেয় জানেন, মানে কি বলবো, বললে শোনে না একদম। এই দেখুন এখানে একটা আইসক্রিম অর্ডার করেছে আর একটা মালকিস্ট অর্ডার করেছে। এই আইসক্রিমটা দুর্দান্ত খেতে জানেন, এত সুন্দর খেতে। এই যে দেখুন তন্ময় বলছে আমাকে একটা চকলেট তুলে দাও তো, তবে এটা রেখে খাওয়া হবে, কিন্তু কি বলুন তো আমার খুব গায়ে লাগে জানেন তো। একটু আগে তন্ময়ের সাথে আমার ঝগড়া হচ্ছিল যে তুমি পয়সাগুলো কেন এরকমভাবে খরচা করে দিচ্ছ, বলছে না এইগুলো আমি খেয়েই নেবো। এখানে বিস্কুটগুলো না এই আইসক্রিমের কৌটোর মধ্যে রাখছি। তন্ময় প্রথম বলছিল এটা এয়ার টাইট নয় গো, নরম হয়ে যাবে। আমি বলছি না গো, এটা এয়ার টাইট, কত সুন্দর টাইট হয়ে আছে একদম। তো ওই জন্য এই বিস্কুটগুলো এখানেই রাখছি, মালকিসটা এখানে রাখছি, আর ওই হরলিক্স বিস্কুটের একটা প্যাকেট নিয়ে এসেছিলো তন্ময় আসার সময়, ওটাও ঢেলে রাখলাম। প্রায় 4খানার মতো আইসক্রিমের বাক্স হয়ে গেছে জানেন, কৌটো হয়ে গেল। আর এই চওড়া চওড়া কৌটোগুলোতে না মাছ এগুলো রাখতে সুবিধা, আমি তো ভেবেছি এবার থেকে মাছই রাখবো। আর আমার বিস্কুটের কৌটো আছে, কিন্তু এখন যেহেতু ঘর গোছানো হয় না, তো তাই এখন আপাতত এইটার মধ্যেই রেখে দিলাম। চলুন অনেকক্ষণ আড্ডা মারা হয়ে গেছে, এবারে কিন্তু রান্না বান্না করতে যাব। পরোটা হবে, মাংস হবে, অনেকগুলো বাসন আছে সেগুলো সব মাজবো। এই দেখুন দেখছেন কত সুন্দর টাইট হয়ে একদম, পুরো একদম মানে একটু হাওয়া ঢোকার কোনো জায়গা নেই। প্রেসার কুকারে আমি না কিমাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে কিমার জন্য গাজর, ক্যাপসিকাম, ছোট ছোট করে আলু, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পরোটা করব, তার জন্য এখানে ময়দাও মেখে নিয়েছি। আগে কিমাটা বসিয়ে দেবো, তারপরে কিন্তু আমি পরোটা করব। আর আদা রসুন বাটা তো আছেই, সেই জন্য আর আদা রসুন বাটতে হবে না। তবে আদা রসুনটাকে দেখি দাঁড়ান বাটতে হবে কি না, যদি বাটতে হয় তাহলে তো বাটবই। আর এমনিও আগামীকালকে রবিবার না, ভাবছি একটু আদা রসুনটা আজকে বেটেই রাখবো, তাহলে ঝটাপট কালকে মাংসটা বসিয়ে দিতে পারবো। তো এখানে আমি কিমাটা কিভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি। কিমা অনেকে অনেকভাবেই করে, আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি তেলের মধ্যে সাদা তেল দিয়ে করব অবশ্যই। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে কিন্তু আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ডুমু ডুমু করে ছোটো ছোটো করে, ওগুলোকে সব দিয়ে দিয়েছি। তো ওইগুলো এবারে একটুখানি নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে না অল্প করে একটু ভাজবো, তারপরে টমেটোটাও দিয়ে দেবো। তো সবজিগুলো একটুখানি ভাজা হোক, ততক্ষণ আমি আদা রসুনটা পেস্ট করে দিই। এখানে কিন্তু আদা রসুনটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এটাই দেখুন একটুখানি আদা রসুন ছিল, এতে হতো না। আর খাসির মাংসতে একটু মশলা বেশি না দিলে খেতে ভালো লাগবে না। তো তেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো, আমি প্লেট না ছোট বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। এখানে কিন্তু সবজিগুলো মোটামুটি ভাজাও হয়ে গেছে, আর খানিকটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এইবারে আমি কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আর মাংসতে যা যা গুঁড়ো মশলা লাগে আর কি, হলুদ, লঙ্কা, ওই টুকটাক, তারপরে কাশ্মীরি লঙ্কা থাকলে দেবেন। তবে আমি এখন ওই আশীর্বাদের লঙ্কাটা কিনছি বলে না, আমি কাশ্মীরি লঙ্কা কেনা এখন বন্ধ করে দিয়েছি, কারণ ঝালও হচ্ছে আর একটুখানি দিলে রঙটাও সুন্দর হয়ে যাচ্ছে। আর খুব যে বেশি দিয়ে দিচ্ছি ঝালটা কটা হয়ে যাবে, রং হবে না, এটাও মানে এরকম ব্যাপারটা হচ্ছে না। আর এখন কাশ্মীরি লঙ্কার প্রচুর দাম, একটা বাক্স জানেন এখন 80-90 টাকা দাম হয়ে গেছে। তো সেই জন্য আমি আশীর্বাদের ওই লঙ্কাটা এখন কিনে নিই, ওটাতেই আমার কাজ চলে যায়। তো মশলা এখানে কষানো মোটামুটি হয়ে গেছিলো। আর দেখুন আমি খাসির মাংসের জলটা দিয়েছিলাম, ওই জলটা কিন্তু ফেলিনি, জলটা সমেত দিয়ে দিলাম, কারণ ওই জলটাই হচ্ছে মেন।
এইবারে কিন্তু এই দেখুন এই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো একদম দেবেন না, খাসির মাংসে ভালো লাগে না, গন্ধটা চলে যায় তাহলে। আমার জন্য লাস্টে একটুখানি প্রেসারে আলু চচ্চড়ি করব, ওটা দিয়ে আমি পরোটা খাবো। এখানে পরোটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর কটা ভাজলেই হয়ে যাবে। তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো, তন্ময়কেও দিয়ে দেবো, গরম গরম পরোটা দেবো, কারণ ময়দা দিয়ে বেলি তো ঠান্ডা হয়ে গেলেই না ওটা আবার দেখি শুকনো শুকনো মতো হয়ে যায়, মানে ময়দার গুঁড়োতে তেলটা টেনে নেয়। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও এবার খাবো, আমার আলু চচ্চড়ি রেডি। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।